গুড আফটারনুন স্টুডেন্টস, ওয়েলকাম টু আসাম টেলি এডুকেশন ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে ক্লাসটা শুরু করার আগে আমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা চলো আমরা শুনে নিই আগে। ঠিক আছে, চলো দেখি তো কি আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমাদের আসামের সেই রোগটির সম্পর্কে জানো যেটির জন্য আসামের অনেক মানুষই ভুগছে এবং তাদের জীবনের জন্য লড়াই করছে? হ্যাঁ, তোমরা এটা ঠিক অনুমান করেছো। আমরা ক্যান্সারের কথা বলছি। এই রোগটিতে আক্রান্ত হওয়ার অসংখ্য কারণ রয়েছে। এছাড়াও আমরা কিভাবে এই সত্যটিকে উপেক্ষা করতে পারি যে আমাদের চিকিৎসা পেশাদাররা এই রোগটির বিরুদ্ধে লড়াই করার এবং জনগণের কাছে একটি স্থায়ী সমাধান আনার জন্য চেষ্টা করেই চলেছে। এসো আমরা সবাই 21শে সেপ্টেম্বর শনিবার আমাদের সম্মানিত অতিথি ডাক্তার রবিকান্নন আর এর সাথে ক্যান্সার রোগটির বিষয় এবং ক্যান্সার সম্পর্কিত সমস্ত কিছুর ব্যাপারে জেনে নিই। অধিবেশন চলাকালীন তোমরা নির্দ্বিধায় ক্যান্সার সম্পর্কিত প্রশ্ন পাঠাতে পারো। তোমরা সকলেই উপস্থিত থেকো তোমাদের ক্লাসরুমে। ধন্যবাদ। দেখে নিলে তাহলে তোমরা সবাই এটাতে নিশ্চয়ই অংশগ্রহণ সবাই করবে। তো আজকের আমাদের ক্লাসটা রিভিশন ক্লাস, তোমরা জানোই। আর আমরা পড়ব দেহের যে চলন সেটার ব্যাপারে। যে আমরা দেখেছিলাম বিভিন্ন রকমের জীব থাকে, নিম্ন স্তরেরও দেখেছিলাম এবং উচ্চ স্তরেরও দেখেছিলাম। নিম্ন স্তরের মধ্যে আমরা দেখেছিলাম পোকামাকড়, তারপরে কি ছোট ছোট যেগুলি জীবজন্তু থাকে সেগুলি। আর উচ্চ স্তরের প্রাণীদের মধ্যে যেমন কি আমরা হিউম্যান বিংসরা আসি, মানুষ আসি, তারপর বড় বড় যেগুলি জীবজন্তুরা সে সমস্ত কিছু আসে। তো আমাদের যে মুভমেন্টস, চলন বা আমরা চলি কিভাবে, আমাদের দেহটা কিভাবে চলে, এই যে আমি এখন কথা বলছি, আমার যে মুখটা মানে মুভ করছে, আমার হাড়টা দেখতে পাচ্ছ মুভ করছে। তো এই সমস্ত কিছু আমরা দেখব কিভাবে আমাদের বোন, আমাদের মাসল মানে পেশি এবং হাড় একত্রিতভাবে মিলিত হয়ে ফাংশনস গুলো করে। তো আমরা দেখেছিলাম প্রথমে একটা হিউম্যান বডি, যেটা মাসলসটা দেখতে পাই আমরা। সেই মাসলস বা সেই পেশিটা কিসের উপরে থাকে, ভিতরে কি থাকে, এই স্কেলিটনটা থাকে, এটা হচ্ছে বেস। এটার উপরে বিভিন্ন রকমের মাংস থাকে, ডিফারেন্ট মাসলস থাকে এবং সেটার বিভিন্ন ফাংশন এবং নামও রয়েছে প্রত্যেকগুলো পেশিগুলোর। তো এখন দেখছি আমরা স্কেলিটন সিস্টেম। স্কেলিটাল সিস্টেম মানে কি, কঙ্কাল তন্ত্র। কঙ্কাল, এই যে দেখতেই পাচ্ছ আমাদের যে মুখ আমরা যেটা দেখছি সেটা কি, ভিতরে কি আছে, এরকম কি কঙ্কাল রয়েছে, এটা স্কাল বলে এটাকে। তারপর দেখতে পাচ্ছ এই যে রিব কেজেস রয়েছে, যেখানের মধ্যে আমাদের হার্ট, লাংস এগুলো সুরক্ষিত থাকে। তারপরে এই যে মেরুদণ্ড দেখতেই পাচ্ছ তোমরা, মেরুদণ্ডটা দেখেছো তোমরা, মেরুদণ্ডটা কতটা লম্বা থাকে, 33 কি ভার্টিব্রা দিয়ে তৈরি আমাদের মেরুদণ্ড। পেলভিক গ্রিডল বা পেলভিক মাসলস বলতে পারবো, ঠিক আছে। মানে পেলভিক গ্রিডল এটাকে বলে, আর এটার উপরে যে মাসলটা থাকে সেটাকে পেলভিক মাসলস বলে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ হ্যামস্ট্রিং বা লেগের স্কেলিটন। তারপরে আমরা হাঁটু, নিজ দেখতে পাচ্ছি, জয়েন্টস। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, কি পুরো পায়ের, এই যে দেখো এখানে ফিট, এটা আমাদের কি হাত, এটা আমাদের ফিঙ্গারস এর স্কেলিটন গুলো আমরা দেখতে পাই। এটা সাধারণত তখন দেখা যায় যখন আমরা কোনো কারণবশত ধরো এক্স-রে করাই। এক্স-রে কেউ কেউ হয়তো তোমরা করেছো, সেখানে আমরা দেখতে পাই না যে এক্স-রে করলে কি থাকে, আমরা আমাদের যে পেশির ভিতরে যে আমাদের স্কেলিটন রয়েছে সেটার আকারটা দেখতে পাই। এবং আমাদের যদি কোনো ধরো যাদের কাউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আঙুল ভেঙে গেছে কিনা সেটা যাচাই করার জন্য এরকম টেস্ট দেওয়া হয় এক্স-রে এর মতো, যেখানে দেখা যায় এই হাড়টা ভেঙে গেছে নাকি এটা ঠিক আছে। তো সেরকম করে আমরা হাড়গুলো দেখতে পাই। এই যে এই সমস্ত হাড়ের উপর থাকে কি থাকে, লেগে থাকা আমাদের মাসলস থাকে। প্রত্যেকগুলো মাসল গ্রুপ থাকে, মাসলস এর ডিফারেন্ট ফাংশন থাকে। এই যে শোল্ডার মাসলস, ঠিক আছে, ট্রাইসেপস, বাইসেপস, এটাকে আমাদের ফোর আর্মস মাসলস, ফিঙ্গার মাসলস, গ্লুটস, হ্যামস্ট্রিং। তারপরে কি এটা হ্যামস্ট্রিং, এটা আমাদের স্কোয়াটস মাসল, এটা কাফ মাসল, এটা আমাদের ফিট মাসল।
চেস্ট মাসল, নেক মাসল, সব কিছু এখানে রয়েছে। দ্যাট মিন্স কি বলতে পারি আমরা, সমস্ত মাসলসেরও ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন থাকবেই, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলবো মাস্কুলার সিস্টেম, মানে মাসলস বা পেশিতন্ত্র বা পেশি। ঠিক আছে, এটা আমরা আজকে এটাও পড়বো। এখন একটা জিনিস দেখো তোমরা, এটা কি আমাদের হাত। অনেক সময় যখন আমরা হাতটা এইভাবে করি, মাসলস গুলো কি করে, এইভাবে ফুলে যায়, কন্ট্রাক্ট হয়ে যায়। দেখো তো তোমরা, অনেক সময়ই আমরা যখন হাতটাকে এইভাবে করি, টানি, তখন কি হয়, এই জায়গার মাসলটা ফুলে যায়, কন্ট্রাকশন হয় টেনে। তো কি বলছে, আর মাসলস এন্ড বোন অলওয়েজ রিকোয়ার ফর মুভমেন্ট, বলছে পেশি এবং হাড় সবসময় কি চলনের কি দরকার পড়ে? হ্যাঁ, দরকার পড়বে। কারণ যদি আমাদের ধরো এটা আমাদের হাড় আর এটা আমাদের মাসল, তো একে অপরের সাথে যদি পরস্পর সম্পর্কযুক্ত ওরা না থাকে, তাহলে কি হবে, মাসলটা কাজই করবে না। যদি ওরা একসাথে মিলিত হয়ে কাজ করতে হবে, এটা হবে না যে শুধু মাসল রেস্টে থাকবে বা শুধু বোনটা রেস্টে থাকবে, সেরকম কিন্তু নয়। এখন আমরা আরো কিছু কীটপতঙ্গ দেখব। সাপ, মাছ, এগুলো কি, এগুলো নিম্ন স্তরের প্রাণীরা, তাই তো? এগুলো কি নিম্ন স্তরের প্রাণীরা। ভেরি গুড স্টুডেন্টস। এখন আমরা প্রথমে এটা কি দেখতে পাচ্ছি, কে বলতে পারবে? বলো তো দেখি। এইটা আমরা কেঁচো দেখতে পাচ্ছি, তারপরে এই যে তেলপোকা বা আরশোলা, তারপর কি শামুক, তারপর কি কবুতর, তারপরে আমরা সাপ দেখতে পাচ্ছি, আমরা মাছও দেখতে পাচ্ছি। তো কি বলছে দেখি তো, হাউ ডু আদার অ্যানিমেলস মুভ। তো বলছে এখানে অন্যান্য যে প্রাণীরা থাকে, যে আমরা দেখতেই পাচ্ছি এইখানে এই 6 রকমের প্রাণীরা আছে, তো এই সমস্ত প্রাণীরা কিভাবে নড়াচড়া করে সেটা আমরা দেখে নেব। তারপরে এটাও বলছে যে ডু অল অ্যানিমেলস হ্যাভ বোনস। এখন আমাকে বলো তো তোমরা, এই যে সমস্ত প্রাণীরা দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত প্রাণীদের মধ্যে কি বোনস বা হাড় কি থাকে? বলো তো, বলো। আচ্ছা চলো আমরা দেখব। থাকে না, সমস্ত জীবের মধ্যে কিন্তু থাকে না, কিছু কিছুর মধ্যে থাকে কিংবা কিছু কিছুর মধ্যে থাকে না। তখন চলো আমরা দেখে নেই কি আছে। আর্তওয়ার্ম বা কেঁচো, শামুক, আরশোলা, এগুলোর মধ্যে কি বলছে দেখি তো। The organisms like earthworm, snail and cockroach don't have bones. দেখো বলছে কেঁচো কিংবা শামুক কিংবা আরশোলার মধ্যে কোনো রকমের কোনো হাড় থাকে না। বুঝতে পেরেছো? ভেরি গুড। এই সমস্ত কিছুর মধ্যে হাড় থাকে না মানে কি, যে দেখতেই পাচ্ছ মাসলস, তারপর এটা কি কেঁচো। এই যে যারা কোনোদিন অনেকে কেঁচো কিন্তু ধরে, এই যে পুকুরের সামনে যদি কেউ মাছ ধরতে যায়, কেঁচোকে ব্যবহার করে, কিন্তু কেঁচোকে বড়শির মধ্যে লাগিয়ে মাছটা ধরে ফেলে। তো যারা ধরেছো বা কোনোদিনও এরকম এটাকে ব্যবহার করে মাছ ধরেছো, তোমরা দেখবে যে এটার মধ্যে কোনো বোনস থাকে না, একদম নরম থাকে। তো মানে কি, নরম থাকার কারণে এটার মধ্যে মাসলস রয়েছে, পেশি রয়েছে, কিন্তু কোনো রকমের কোনো বোনস নেই। বোনস থাকলেই সেই অর্গানিজমের মধ্যে তুমি ধরলেই বুঝতে পারবে একটু শক্ত লাগে, বোনস তো খুব শক্ত, তোমরা জানোই। এই যে তোমাদের আঙুলেরই যদি বোনসটাকে তুমি টাচ করতে চাও, তো তোমরা দেখবে এই যে ফিঙ্গার বোন কতটা হার্ড রয়েছে, তাই তো? হাতের এই যে রিস্টের মধ্যে এখানে বোন রয়েছে, সেটা অনেকটা হার্ড। কিন্তু মাসলস যদি দেখো তোমরা, মাসলস সেটা কিন্তু সফট, সেটা কিন্তু হার্ড নয়। তো এখন কি বলছে, পিজিয়ন, স্নেক বা ফিশ, সাপ কিংবা মাছ কি হবে, the organisms like birds, snakes and fishes have bones. এদের মধ্যে কিন্তু বোনস থাকে। সব থেকে বেশি ভালো উদাহরণ দিতে পারবো, যখন তোমরা মাছটা খাও, মাছের মধ্যে কাঁটা পাও, তো মাছের মধ্যে সে বলছে লম্বা কাঁটাটা, সেটাই হলো কি মাছের স্কেলিটন। বুঝেছো? তেমনি ভাবে সাপেরও থাকে, তেমনি ভাবে সেম থাকে না কিন্তু হাড় থাকে। আর কবুতরের মধ্যেও কিন্তু হাড় থাকে, এই যে পা, মানে কবুতরকে, পাখিটাকে ধরলেই তুমি বুঝতে পারবে পায়ের মধ্যে, ডানার মধ্যে, মানে ধরলে একটু শক্ত মনে হবে। তো মানে কি, ওদের মধ্যে হাড় থাকে। তো এবার তোমরা বুঝতে পারবে যে কোনটার মধ্যে হাড় নেই।
এই যে উপরের তিনটের মধ্যে শামুক, কেঁচো এবং আরশোলা। আর কোনটার মধ্যে হাড় থাকবে? কবুতর, সাপ এবং মাছ। ভেরি গুড স্টুডেন্টস, পরীক্ষায় আসলে তো বলতেই পারবে তাহলে। তো এখন আমরা গিয়ার্ট অফ অ্যানিমালস বা প্রাণীর যে চলন, সবগুলোর কিন্তু দেখতেই পাচ্ছ চলন আলাদা থাকবে। কারণ কেঁচোর তো পা দেখতে পাচ্ছি না আমি, তারপরে এই যে শামুকের দেখতে পাচ্ছ তোমরা কোনো পা আছে, হাত আছে, সেরকম তো আমিও দেখতে পাচ্ছি না। সাপ, সাপ কিভাবে মুভ করবে? ওর কি আমাদের মতো হাত পা আছে? না। তো কিভাবে মুভ করবে? মাছ যে থাকে জলের নিচে, ও কিভাবে মুভ করবে? কবুতর যে থাকে ও কিভাবে মুভ করবে সেটাও আমরা দেখে নেব। মানে কি? গিয়ান্ট ইজ দ্য প্যাটার্ন অফ মুভমেন্ট। গিয়ান্টটা কিছুই না, জিয়ান্ট বা গিয়ান্ট যাই বলো, সেটা হয়েছে চলনের ধরনটা আমরা জানবো। কারণ আমরা দেখেছি বা জানি যে সব কিছুর কিন্তু মুভমেন্টসটা আলাদা ধরনের থাকে। তো সেটাই আজকে আমরা পড়বো যে কোন অর্গানিজমটা বা কোন জীবটা কিভাবে চলাচল করে। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? কেঁচো। কেঁচো মুভমেন্টটা তোমরা সবাই দেখেছো, এবং শুধু কেঁচো নয়, বাকি চারটে বা ছটা যতটাই দেখিয়েছি সবগুলি চলাচলই তোমরা দেখেছো কোনো না কোনো সময়। তো কেঁচো দেখো তো একটু ভালো করে। Earthworms are commonly found on soils in fields and gardens. মাঠে এবং বাগানে কিন্তু আমরা কেঁচোকে দেখতে পাই, এবং কেঁচো কিন্তু কৃষকের বন্ধু হিসাবেও আমরা জানি। সেটা কিভাবে কৃষকের বন্ধু হয়ে দাঁড়িয়েছে সেটাও আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, বলছে যে কেঁচো আমরা বাগানে পাই, মাটিতে পাই, ঠিক আছে, এই যে কেঁচোর ছবিটা। এবারে বলছে the body of an earthworm is made up of many rings joined end to end. তো এই যে বলছে, তোমরা দেখতে পাচ্ছ জয়েন্ট এন্ড টু এন্ড মানে এইভাবে রিং এর মতো আকৃতি, দেখতেই পাচ্ছ তোমরা রিং এর মতো দেখতে। an earthworm does not have any bones, আমরা এটা পড়েছিলাম। আর্থওয়ার্মের মধ্যে কোনো রকমের কোনো বোনস থাকে না, হাড় থাকে না। it has muscles which help to tend and shorten the body. এটার মধ্যে একটা পেশি রয়েছে যেটা লম্বা হয়ে যেতে পারে এবং ছোট হয়ে যায়, ঠিক আছে। একটা কি রয়েছে, ওরা এইভাবে চলে, কখনো দেখবে ছোট হয়ে গেছে আবার লম্বা হবে, ছোট হবে লম্বা হবে, এইভাবে কিন্তু ওরা চলে। তারপরে কি বলছে যে, দেখি তো, বডি মুভমেন্টস ইন আর্থওয়ার্ম। আচ্ছা, সেটা দেখার আগে আমরা একটা ছোট্ট প্রশ্ন দেখে নেই, চলো প্রশ্নটা দেখে আবার এটা পড়বো। প্রশ্নের সময় স্টুডেন্টস, এই প্রশ্নটার উত্তর সবাই থেকে কিন্তু চাই। প্রশ্নটা কি রয়েছে? হুইচ জয়েন্ট। আচ্ছা, যেহেতু এটা রিভিশন ক্লাস, তো তোমরা এগুলো আগে পড়েছো, তো এই প্রশ্নগুলো তোমরা আশা করি করতেই পারবে। হুইচ জয়েন্টস ইজ ফাউন্ড ইন দ্য শোল্ডার। কাঁধের মধ্যে কোন সন্ধিটা আমরা পাই? এ হয়েছে হিঞ্জ, বি হয়েছে বল এন্ড সকেট, সি হয়েছে পাইভট, আর ডি হয়েছে ফিক্সড। কি হবে সঠিক উত্তর বলো তো তোমরা সবাই? ভেরি গুড, সময়টা অনেকটাই রয়েছে। কি হতে পারে বলো তো? 15 সেকেন্ডের মতো আছে। ভেরি গুড স্টুডেন্টস, অনেকেই চেষ্টা করছো। সময়টা সমাপ্ত হয়ে গেছে। আর সঠিক উত্তরটা কি হবে তোমরা সবাই জানো, বল এন্ড সকেট, মানে বল এবং গোলাকৃতির গর্ত যুক্ত হবে সঠিক উত্তর। ভেরি গুড স্টুডেন্টস। তো দেখেছি যখন, তাহলে চলো আরেকটা প্রশ্ন দেখে নিই, তারপরে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। তৃতীয় প্রশ্নতে দেখে নিই কি আছে। হোয়াট টাইপ অফ সন্ধি ইজ ফাউন্ড ইন দ্য নেক। ঘাড়ের মধ্যে কোন সন্ধিটা পাই? এটা তো তোমরা সবাই জানো। এ হয়েছে বল এন্ড সকেট, বি হয়েছে হিঞ্জ, সি হয়েছে পাইভট, আর ডি হয়েছে ফিক্সড। সময়টা আমি আবার শুরু করে দিয়েছি, এবারে তোমরা সঠিক উত্তরটা বলতে পারো। কি হতে পারে বলো তো? বল বল ও গোলাকৃতির গর্তযুক্ত। কবজা হবে নাকি কেন্দ্রীয় নাকি অনুবদ্ধ হবে? সময়টা শেষ হয়ে যাচ্ছে, বলো তো তোমরা সবাই কি হতে পারে? 3, 2 and 1, সময় সমাপ্ত হয়ে গেছে। আর সঠিক উত্তরটা হবে কি? পাইভট, মানে কেন্দ্রীয় হবে সঠিক উত্তর। মানে কেন্দ্রীয়টা, এই সন্ধিটা আমরা পাই ঘাড়ের মধ্যে। বুঝতে পেরেছো স্টুডেন্টস?
আচ্ছা, তাহলে চলো আমরা এবার আবার ফিরে যাই। আমরা কোথায় কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে বিভিন্ন রকমের কি দেখেছিলাম। তোমার কি দেখেছিলাম বলো তো? আমরা আর্টওয়ার্ম দেখেছিলাম, তাই তো? তারপরে আর কি দেখেছিলাম আমরা? আর্টওয়ার্মের মধ্যে কিভাবে আর্টওয়ার্ম কিভাবে চলাচল করে বা ওর আকারটা কি সেটাও আমরা দেখেছিলাম। রিং লাইক স্ট্রাকচার থাকে, তাই তো? রিং লাইকের মতো থাকে। আর ওরা কৃষকের বন্ধু হয়ে দাঁড়ায়, কারণ ওরা কিছু ইয়ে খায়, ওই যে পাতা খায়, ফুল খায়, সবজি খায়, সেগুলো খায়। তারপরে আনডাইজেস্টেড যেটা পাচন বা অপাচ্য খাদ্য যেটা, সেটা ওরা সেই মাটিতে বা সেই ফুল গাছ বলো, সেই সবজি গাছ বলো, সেখানেই ফেলে দেয়। তো তারপরে কি হয়, সেটা কৃষকেরা কি করে, তারপর সেই গাছটা এটাকে সার হিসাবে কিন্তু কি করে কাজ করে। ঠিক আছে, এগুলো আমরা দেখে নিয়েছি। তার পরবর্তীতে আমরা কি দেখব সেটা আমরা দেখি তো। তার পরবর্তীতে চলো আমরা দেখে নেব কি দেখেছিলাম আমরা। আর আচ্ছা, এখন আমরা স্নেলটা দেখে নেব। স্নেলে আমরা দেখেছিলাম কি, দেখো তো। স্নেল দেখার আগে আমাদের রয়েছিল, আচ্ছা ওইটাও আমরা পরে দেখে নেব, আর্টওয়ার্মটা, কারণ স্নেলটা আগে দেখে নিই। হ্যাঁ, এখন আমরা দেখেছিলাম যে স্নেল কিভাবে চলাচল করে। স্নেল হ্যাজ এ মাস্কুলার বডি অ্যান্ড এ প্রমিনেন্ট শেল এট ইটস ব্যাক। তো স্নেইলের মধ্যে একটা বিশিষ্ট ওরা কি থাকে, অনেকটা মাস্কুলার থাকে, হ্যাঁ। আর ওদের মধ্যে একটা বৈশিষ্ট্য বা বিশিষ্ট কি থাকে, খোলস থাকে ওদের পিঠের মধ্যে। তো সেটা কি করে, ওদেরকে অনেকটা প্রোটেকশন দেয়। কিসে মানে কিসে থেকে ওদেরকে প্রোটেকশন দেয়? ধরো কোনো বাইরে কোনো অনেকটা বৃষ্টিপাত হচ্ছে, অনেকটা কি হচ্ছে, ধরো একটা পশু এসছে ওদের সামনে আক্রমণ করার জন্য, তো ওরা কি করবে, এই খোলসের মধ্যে নিজেকে লুকিয়ে দেয়। তো কি বলছে, ইট হ্যাজ স্ট্রং মাস্কুলার ফুট, শক্তিশালী পেশিবাহুল পা, দ্যাট হেল্পস ইন মুভমেন্ট, যেটা ওদের মুভমেন্ট করতে ওদেরকে অনেকটা সহায়তা করবে। ঠিক আছে, এখন শেল ইজ দ্য আউটার, শেল ইজ দ্য হার্ড আউটার স্কেলিটন। এই শেলটা কি, শেলটা হলো একটা হার্ড, অনেকটা শক্ত থাকে এটা। তোমরা যারা শামুককে দেখেছো তোমরা জানোই, বা ধরেছো যারা, ছোট থাকতে আমরা সবাই তো ধরি, খেলাধুলা করি, তাই তো? তো দেখবে যে সেটা অনেকটা হার্ড থাকে, আর ধরতে গেলেই সেটা লুকিয়ে যায়, হ্যাঁ। তো এটা অনেকটা হার্ড থাকে, অ্যান্ড ইট ইজ নট মেড অফ বোনস, এবং এটা বোনস দিয়ে কিন্তু গঠিত থাকে না। এটা পুরোপুরি মাসল দিয়েই, হাড় দিয়েই গঠিত। দ্য শেল ইজ এ সিঙ্গল ইউনিট, এটা একক ইউনিট, শুধু একটা ইউনিট থাকে, মানে এখানে শুধু একটাই থাকে, দুটো কিংবা তিনটে কিন্তু থাকে না। And it does not help in moving from place to place, it has to be dragged along. তো বলছে যে এটা হেল্প করে না একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ছুট করে ওরা যেতে পারে না, ওদেরকে টেনে টেনে নিয়ে যেতে হয়। কারণ এই শামুকের মধ্যে কিন্তু ফিক্সড রয়েছে এই অংশটা। তো যখন শামুকটা এগোবে তখনই তো কি হবে, এই খোলসটাও আগে যাবে, তাই তো? এই খোলসটাও তেমনি ভাবে আগে যাবে। তো এটাই এখানে বলছে। ঠিক আছে, তারপরে আমরা কি দেখব, দ্য শেলস প্রোটেক্ট স্নেলস ফ্রম হিট অ্যান্ড আদার অ্যানিমালস। তো বলছে যে দ্য শেলস মানে এই খোলসটা সুরক্ষিত রাখে তাপ এবং অন্যান্য অ্যানিমেলস থেকে, কারণ ওরা যাতে কোনোভাবে আক্রমণ না হয়। ওদের বাইরের যে তাপমাত্রা সেটা যদি অনেকটা অনেকটা বেড়ে যায়, তখন কি হয়, অনেকটা গরম লাগে। তো সেটার থেকে ওদেরকে প্রোটেকশন রাখার জন্য কিন্তু ওরা এই খোলসের মধ্যে প্রবেশ করে। ইফ ইট ইজ থ্রেটেন্ড মানে যদি ওরা হুমকি খেয়ে যায়, তখন দ্য স্নেলস পুলস ইট হেড অ্যান্ড বডি ইনসাইড দ্য শেল। তো ওরা যখনই হুমকি যদি খেয়ে যায়, ওরা নিজের কি করে, পুরো বডিটাকে বা মানে মাথাটাকে বা নিজের দেহটাকে এই খোলসের মধ্যে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা। আর অ্যাক্টিভিটি দেখবো আমরা, কার্যকলাপ কি আছে। প্লেস দ্য স্নেল অন এ গ্লাস প্লেট অ্যান্ড ওয়াচ ইট। একটা গ্লাসের প্লেটের মধ্যে শামুকটাকে নিতে হবে, আর দেখবে যে when it starts moving, যখন এটা মানে মুভ করতে শুরু করবে, কেয়ারফুলি লিফট দ্য গ্লাস, তখন কি করবে, কেয়ারফুলি সেই গ্লাসটাকে লিফট করে দেবে, and observe its movement from beneath,
এই যে দেখতেই পাচ্ছো, এই শামুকটাকে দেখতে পাচ্ছো কিভাবে মুভ করছে একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গা। এই যে, তো ওয়েভি মোশন, তরঙ্গায়িত বা গতি, তরঙ্গায়িত গতি মানে একদম ওয়েভি মোশন অফ দ্য মাস্কুলার ফুট ক্যান বি সিন। তো এই যে মাস্কুলার ফুট, এটা কি একটা মাস্কুলার ফুট আছে, অনেকটা মাসলস আছে এটাতে, তো এটা যে মুভ করছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা অনেকটা মাস্কুলার। এই যে দেখতে পাচ্ছো তোমরা, দেখতে পাচ্ছো এই যে কত সুন্দরভাবে মুভ করছে। আচ্ছা, তাহলে আমরা মুভমেন্ট অফ শামুকটাও দেখে নিলাম। আর এখন একটা প্রশ্ন আছে, সেটা আমরা চলো দেখি, শামুকেরই বলছে, হাউ মেনি টাইপস অফ স্কেলিটন বা কঙ্কাল আর প্রেজেন্ট ইন এ স্নেইল। সময়টা শুরু করে দিয়েছি, 1 2 3 নাকি 4 হবে? কি হবে স্টুডেন্টস, বলো তো তোমরা? 1 হবে নাকি 2 নাকি 3 হবে নাকি 4? লাস্ট 5 সেকেন্ডস, সময় শেষ হয়ে যাচ্ছে, সময় সমাপ্ত হয়ে গেছে স্টুডেন্টস। আর সঠিক উত্তরটা কি হবে? 1 হবে। ভেরি গুড। আমরা কি দেখেছিলাম? অনলি কি একটা টাইপ অফ স্কেলিটনই আমরা দেখেছি, যেটা শামুকের খোলসটা আছে সেটাই আমরা দেখেছি, তার থেকে বেশি কিন্তু দেখিনি, কারণ তারপরে আমরা দেখছি সব বাকি বডি অর্গানটা কিন্তু মাসেলস দিয়েই তৈরি ছিল, পেশি দিয়েই তৈরি ছিল। এখন আমরা ককরোচ বা আরশোলা কি সেটা আমরা দেখব। আরশোলা কি দেখি তো কিভাবে কি করছে। Cockroaches are one of the most tolerant insects found in a wide range of habitat around the world. তো cockroaches are one of the most tolerant, অনেকটা সহনশীল, এবং এটাকে আমরা অনেক বাসস্থানের বিস্তৃত পরিসরে আমরা কিন্তু পাই। কারণ অনেক সময় আমরা যখন আরশোলাকে মেরেও ফেলি, মানে মানে এই মাথাটাকে যদি আমরা এরকম করে হাফ করে দিই, তারপরেও ওরা কিছু ঘন্টা বেঁচে থাকতে পারে, ইভেন কিছু দিন অবধি ওরা বেঁচে মানে থাকতে পারে। তো ওদের মধ্যে অনেকটা রেজিস্ট্যান্স আছে, অনেকটা সহনশীলতা কিন্তু থাকে। দে আর ওয়েল নোন পেট। কারণ এই কীটটা কাদের বাড়িতে নেই? তুমি রান্নাঘরে গেলেই দেখতে পারবে, তোমার বাড়িতে থাকেই, সবার বাড়িতেই থাকে। ঠিক আছে, আমরা যতই চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু থাকা ভালো নয়, কারণ আমাদের খাবারের মধ্যে পড়ে। তো এইটা কি করে, এই তেলটা শুষে নেয়। তো ধরো আমরা একটা রান্না করে এসেছি, সেই তরকারিটা ঢাকনা দিতে ভুলে গেছি, সেটার মধ্যে তো তেল থাকবে, তখন কি করবে, এটা উড়ে গিয়ে সেখানে পড়ে যায়, তো তারপরে এটাকে অনেকটা নষ্ট করে ফেলে। তো cockroaches walk and climb as well as fly in the air. ওরা কিভাবে দেখতে পাচ্ছ, ওরা উঠতেও পারে, ওরা কি করে পারে, চড়তেও পারে, মানে হাঁটতেও পারে, এবং আরোহণও করতে পারে। ঠিক আছে, বাতাসের মধ্যে। এই যে দেখো, এখনই ওরা উড়ে চলে যাবে। এই যে দেখো, দেখতে পারলে? The body is covered with a hard outer skeleton. অনেকটা শক্তিশালী কঙ্কাল দিয়ে কিন্তু ওদের বাইরের কঙ্কালটা গঠিত আছে। ঠিক আছে, আর the outer skeleton is made up of a number of plates joined together and it has 3 pairs of legs. এটার মধ্যে কিন্তু তিনটে পেয়ার, মানে একটা পেয়ার একটা পেয়ার হবে কটা, দুটা, হ্যাঁ, দুটা হবে কটা, চারটা। আর যদি তিনটা পেয়ার বলছে তাহলে কটা হবে, 6টা। তো এটার মধ্যে 1 2 3 4 5 6, এখানে আরেকটা আছে দেখা যাচ্ছে না, এই যে এখানে 3টা, তো এখানে আরেকটা পা আছে, মানে 6টা পা আছে, বুঝতে পারছো তোমরা? 6 legs, অনেকটা। তাহলে চলো আমরা আরেকটা প্রশ্ন দেখে নিই। বার্ডস বা পাখি ক্যান ফ্লাই, ওরা উঠতে পারে, বিকজ অফ দেয়ার স্মল মাসলস অ্যান্ড লাইট বোনস। বি হয়েছে দেয়ার বোনস আর হলো অ্যান্ড লাইট। সি হয়েছে এ এবং বি। ডি হয়েছে নান অফ দিস। কি হতে পারে বলো তো এই 4টা অপশনের মধ্যে?
কি হতে পারে? 15 সেকেন্ডস রয়েছে আর। এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? সময় সমাপ্ত হয়ে গেছে আর সঠিক উত্তরটা হবে বি। দেয়ার বোনস আর হলো মানে অনেকটা ফাঁপা, এন্ড লাইট মানে অনেকটা হালকা। ঠিক আছে, সেটা আমরা বার্ডস যখন অলরেডি পড়েছি, তো এটা আরো আমরা পড়বো যখন দেখবে কিভাবে ওদের ভিতরটা বোনস যেটা থাকে অনেকটা ফাঁপা থাকে। ঠিক আছে, বোনসটা অনেকটা বেশি ফাঁপা থাকে। এই যে বার্ডসের ব্যাপারে আমরা যখন পড়বো, এই যে দেখতে পাচ্ছ তোমরা হাঁসটা কত সুন্দর জলের মধ্যে খেলাধুলা করছে। হাঁস যেটা, সেটাও তো একটা পাখি, কিন্তু সেটা কিন্তু উড়তে পারে না। এটা শুধু সাঁতার কাটতে পারে। তো এটা কি হয়েছে? হাঁসের স্পেশালিটি। এগুলো হয়েছে হাঁসের ফিচার্স, কিন্তু ওরা উড়তে কিন্তু পারে না, সেটা হয়েছে হাঁসের ডিমেরিটস। পাখি হয়ে উঠতে পারে না, সেরকমও কিছু পাখি আছে, যেমন বলো, মুরগি, হাঁস, পিকক মানে ময়ূর, অস্ট্রিচ এটসেট্রা। তাই তো? আচ্ছা, তো বলছে some birds can swim in water such as swans, ducks। হ্যাঁ, এটা আমরা জানি। রাজহাঁস এবং হাঁস কিন্তু জলে সাঁতার কাটতে পারে। ঠিক আছে, এই যে কবুতর দেখতে পাচ্ছ, কত সুন্দর কবুতর। এই কত, এই বাতাসের মধ্যে উড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে সেই হাঁসটা কিন্তু জলে সাঁতার কাটছে কিন্তু উঠতে পারছে না। মানে কি, কবুতরটা কিন্তু আবার সাঁতার কাটতে পারছে না, ও কিন্তু শুধু উঠতে পারছে। তো এটা কি? ওর স্পেশালিটি, ওর ফিচার্স, বৈশিষ্ট্য। তো এবার কি বলছে? দ্য বার্ডস ক্যান ফ্লাই বিকজ দেয়ার বডিজ আর ওয়েল সুইটেড ফর ফ্লাইং। কারণ ওদের বডিটাই এইভাবে তৈরি। তাই তো, ওদের বডিটাই এইভাবে তৈরি যে ওরা সুন্দর করে উঠতে পারবে। এখন আমরা কি দেখব? এই যে যেটা বলছিলাম আমি, একদম হলো ভিতর কি থাকে, বোনসগুলি অনেকটা হলো থাকে। বোনস অফ দ্য বার্ডস আর হলো অ্যান্ড লাইট, ফাঁপা এবং হালকা থাকে। অনেকটা ফাঁপা থাকবে ভিতর থেকে আর অনেকটা লাইট ওয়েটও থাকবে। পাগুলো দেখো তো, পাগুলো কেমন লাগছে? দ্য বোনস অফ দ্য হিন্ড লিম্বস, যেটা আর টিপিক্যালি ফর ওয়াকিং অ্যান্ড, বিশ্রাম করার জন্য, হাঁটার জন্য কিংবা বিশ্রাম করার জন্য। তো সেইভাবেই কিন্তু ওদের তৈরি করা হয়েছে। আর কি আছে? এই যে দেখো ওদের পাখাটা দেখো। দ্য বনি, দ্য বনি হবে না, এটা বোন পার্ট হবে। দ্য বোন পার্টস, হাড়ের অংশ যেটা, অফ দ্য ফোর লিম্বস আর কি বলছে? মডিফাইড এজ উইংস। ফোর লিম্বস আগেরটা বলছে, আর তোমার হিন্ড লিম্বস যেটা, সেটা হয়েছে পিছনেরটা। তো এটা অনেকটা মডিফাই হয়েছে এজ এ উইং, পাখা হয়ে গেছে, সেটা হাড়টা ওদের পাখাতে মডিফাই হয়ে গেছে। দ্য শোল্ডার বোন, কাঁধের বোন আর স্ট্রং, কাঁধের যেটা বোন রয়েছে সেটা অনেকটা স্ট্রং। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা চেস্ট। দ্য ব্রেস্ট বোন, বুকের হাড় যেটা, আর মডিফাইড টু হোল্ড মাসলস অফ ফ্লাইট, মানে সেটা একটু মডিফাই করা হয়েছে যাতে সেই মাসলসগুলি কি উড়ার সময় হোল্ড করে থাকতে পারে। হুইচ আর ইউজ টু মুভ দেয়ার উইংস আপ এন্ড ডাউন। যখন ওরা উড়ে তখন ওটা কি হয়? আপ এবং ডাউন হতে থাকে। তো তো সেটাই সাপোর্ট করার জন্য এটা মডিফাই করা হয়েছে। তো এখন আমরা একটা প্রশ্ন দেখে নিই তো। আচ্ছা, এটা আমরা দেখে নিয়েছি। তার পরবর্তীতে কি আছে? হাউ ডাজ স্নেক মুভস, স্নেকস মুভস কি, সাপ কিভাবে নড়াচড়া করে? মুভ উইথ দেয়ার হেল্প অফ রিবস অ্যান্ড স্কেলস, স্লিটার অন দ্য গ্রাউন্ড বাই লুপিং সাইডওয়েজ। সি হবে এ, বোথ দ্য এ এন্ড বি। আর ডি হবে নান অফ দিস। সময়টা শুরু করে দিয়েছি। কি হতে পারে? এ, বি, সি নাকি ডি হবে? সাপ কিভাবে নড়াচড়া করে? তোমরা তো দেখেইছো, এটা বলতেই পারো। ভেরি গুড স্টুডেন্টস। 3, 2 and 1, টাইমস আপ, সময় সমাপ্ত হলো। আর সঠিক উত্তরটা কি হবে? বি হবে।
পেঁচিয়ে চলে। দেখবে সাপ এইভাবে এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু কি করে চলে, কোথায়? মাটির উপর। বা ধরো তোমরা যখন দেখবে জলের মধ্যেও তো এইভাবেই যায়, তাই তো? তো এইভাবেই কিন্তু সাপ চলাচল করে। তারপরে এই যে সাপের ব্যাপারে তাহলে আমরা পড়ছি যখন দেখে নিই। স্নেকস আর লিমলেস রেপটাইলস, অঙ্গহীন সরীসৃপ। ওদের কোনো অঙ্গ থাকে না, ওরা অঙ্গহীন সরীসৃপ। উইথ অ্যান ইলংগেটেড বডি, অনেকটা প্রসারিত শরীর থাকে। ফ্রম হেড টু টেল, হেড থেকে টেল অবধি ওদের একটা ইলংগেটেড বডি থাকে। তারপরে কি বলছে, এই যে এটা হয়েছে ওদের স্কেলিটন, সাপের যে কঙ্কাল যেটা থাকে এইভাবে থাকে, দেখতে পাচ্ছ? মাছের যেভাবে কাটা থাকে না, সেইভাবেই কিন্তু মাছের মতনই, কিন্তু একটুখানি আলাদা। মুখের পোর্শন বলছো সেটা একটু আলাদা। মাছ যেরকম আমরা খেলে কাঁটাটা পাই, তো এই অংশটা দেখে তো এইভাবে একটু মনে হয়, কিন্তু পুরোপুরিভাবে সমান থাকে না। Snakes have thin, flexible, strong muscles which interconnects backbone. অনেকটা পাতলা, একটু ফ্লেক্সিবল থাকতে হবে কিন্তু, যেহেতু ওরা অনেকটা নড়াচড়া করে, ফ্লেক্সিবল থাকে। অ্যান্ড কি বলছে, which interconnects backbone, মানে সেটা কি করে ইন্টারকানেক্ট করে ব্যাকবোন, রিবস অ্যান্ড স্কিন। এই যে দেখতে পাচ্ছ সাপ কিভাবে মুভ করছে, এই যে পেটের বুকের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে চলছে। তারপরে the snake moves in a wavy pattern, আঁকা বাঁকা ভাবে চলে, but not in a straight line. ওরা এইভাবে স্ট্রেট লাইন ভাবে চলে না, ওরা একটু আঁকা বাঁকা হয়ে কিন্তু চলতে পারে। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি সাপ, the snakes moves by curving, অনেকটা কুজন করে, its body into many loops, অনেকটা ভাঁজ করে, এই যে এইভাবে চলে আর অনেকটা ভাঁজ করে ফেলে। এমনিতে সাপের ল্যান্ডটা কিন্তু অনেক বড়, কিন্তু এটা এইভাবে করেছে তো দেখতে অনেকটা ছোট লাগে। তো এটাই বলছে অনেকটা মেনি লুপস, অনেকটা এইভাবে ওয়েভস বানিয়ে কিন্তু চলাচল করে। এই লুপটার কথা বলছে, দেখতে পাচ্ছ এখানে একটা লুপ সৃষ্টি হয়েছে, সেটা এখানে বলছে। Each loop gives it a forward push by pressing against the ground. তো এই যে লুপটা বানানো হয়েছে সেটা কেন বানানো হয়েছে, যাতে এটা কি করে ওরা ইট গিভস এ ফরওয়ার্ড পুশ, এগিয়ে যেতে ওদেরকে ধাক্কা দেয়, ঠিক আছে? ধাক্কা দেয় বাই প্রেসিং এগেইনস্ট দ্য গ্রাউন্ড। ধাক্কা যে দেবে সেটা কিসের উপরে ফোর্স দিয়ে দেবে, সেই কিসের বিরুদ্ধে দেবে, গ্রাউন্ডের বিরুদ্ধে, সেই মাটিটা থাকবে বা সেই যে বেসটা যেটা থাকবে সেটার উপরে ওরা ইয়ে করে চলতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের আর কি বাকি ছিল দেখে নেই। আমরা এগুলো সব দেখে নিয়েছি। আচ্ছা, মাছ কিভাবে চলে চলো দেখি তো। এই যে কত সুন্দর সমুদ্র আছে, আর দেখতে পাচ্ছো কত কালারের, কত রঙের মাছ রয়েছে সমুদ্রের নিচে। তোমরা দেখো কি, এই যে কত সুন্দর মাছ, কিভাবে দেখো মাছ কিভাবে চলছে, লেজ দিয়ে, লেজটা এইভাবে চলছে কিন্তু, এই যে নৌকার মতো দেখতে কিন্তু অনেকটা, তাই না? নৌকার মতো আকারের। তো মাছের কথা যদি বলি, আমরা জানি মাছ জলে থাকে, আমরা সবাই জানি মাছ কোথায় থাকে, মাছ জলে থাকে, ভেরি গুড। আচ্ছা, ফ্রেশ ওয়াটার এন্ড মেরাইন ওয়াটার, তো জল, এই যে মাছটা সেটা কিন্তু মিঠা জল কিংবা লবণাক্ত জলেও থাকে। মানে ফ্রেশ ওয়াটারে আমরা জানি যেমন পুকুর, নদী, লেকস, হ্রদ ইত্যাদি। আর লবণাক্ত মানে কি, সি ওয়াটার, তাই তো? সি ওয়াটারে কিন্তু থাকে। তারপরে ইন এ ফিশ এ পেয়ার অফ গিলস, ফুলকা, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা আছে আর ওই পাশে মাথার আরেকটা আছে, ফুলকা হেল্পস ইন রেসপিরেশন। এই ফুলকাটা কি করে, ওদেরকে রেসপিরেশন বা শ্বসন করতে সাহায্য করে। হুইচ ইনটেক অফ ডিজলভড অক্সিজেন, এটা কি করে, ডিজলভড অক্সিজেনটাকে ইনটেক করতে অনেকটা সাহায্য করে। কারণ মাছ যে অক্সিজেনটা ব্যবহার করবে সেটার জন্য কি করতে হবে, সেই জলের মধ্যে কিন্তু ডিজলভ তোমার অক্সিজেনটা থাকতে হবে, ঠিক আছে? অটুটা থাকতে হবে। তো সেটা যে ওরা গ্রহণ করবে সেটা ওদের এই ফুলকার সাহায্যে কিন্তু ওরা করে। তারপর কি বলছে, অ্যাকোয়াটিক অ্যানিমেলস, জলজ প্রাণীরা যেগুলি,
দে হ্যাভ ডেভেলপড পার্টিকুলার বডি শেপ, মানে শরীরের আকৃতি এন্ড স্ট্রাকচার টু লিভ কমফোর্টেবলি ইন ওয়াটার। তো ওদের মধ্যে কি থাকে, দে হ্যাভ এ, এই যে জলজ প্রাণীরা থাকে, এই যে আমরা দেখলাম মাছ থাকে, তারপর তিমি মাছও থাকে, তারপর সাপ থাকে, ব্যাঙ থাকে ইত্যাদি বিভিন্ন রকমের কিন্তু আমরা জলজ প্রাণী দেখতে পাই। সেগুলি কি থাকে, ওদের না একটা শরীরের একটা আলাদা আকৃতি থাকে, ঠিক আছে, শরীরের একটা আলাদা আকৃতি থাকে এন্ড একটা আলাদা গঠনও থাকে। সাপের স্ট্রাকচার ব্যাঙের স্ট্রাকচারের সাথে ম্যাচ করবে না, গঠনটা একদমই মিলবে না। তো ভগবান সবাইকে আলাদা আলাদা ভাবে যেভাবে বানিয়েছে তেমনই ভাবে অ্যাকোয়াটিক অ্যানিমালসদেরকেও ওদের আলাদা একটা আকৃতি আর গঠনও দিয়েছেন। টুল কেন দিয়েছেন, যাতে ওরা ভালোভাবে কমফোর্টেবলি যাতে ওরা জলের নিচে বসবাস করতে পারে। ব্যাঙ তো জলের উপরেও বসবাস করে, তেমনি সাপও জলের নিচে উপরে দু জায়গায় বসবাস করে, তাই তো। তো ওদের বডি স্ট্রাকচারটাই গঠনটাই সেইভাবেই বানানো হয়েছে। এখন কমন ক্র্যাব, সাধারণ কার্প যেটা বলছে কমন ক্র্যাব, কিছু মাছের নাম দেওয়া রয়েছে, ডলফিন। ডলফিন কে কে দেখেছো, তোমরা দেখেছো কোনোদিনও? এই যে ডলফিন, হোল বা তিমি মাছ, এই দেখো তিমি তো মানুষদেরকেই গিলে ফেলে, খেয়ে ফেলে, তাই না? তিমি মাছ আমরা দেখতে পাচ্ছি, তাই তো এটা আমরা পড়ে নিয়েছি, বার্ডসের কথা আমরা দেখে নিয়েছিলাম। তারপর আমরা এই যে নৌকা দেখতে পাচ্ছি এখন, দেখো তো একটা জিনিস দেখতে পাচ্ছো, নৌকার শেপটা দেখতে পাচ্ছো অনেকটা মাছের মতো, কিন্তু যেই নৌকার শেপ মাছ এইভাবে না থাকে, এইভাবে যদি না থাকে তাহলে সেটা জলের ফোর্সে এগিয়ে যেতে পারে না। এটা যেহেতু বক্স আকৃতির একটা নৌকা, তাই এটা এগিয়ে যেতে পারছে না। তাই মাছেরও কিন্তু শেপ এন্ড স্ট্রাকচার কিন্তু অনেকটা কিসের মতো, নৌকার মতো, যাতে ওরা জলের নিচে সুন্দর করে এইভাবে সাঁতার কেটে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ এটা কিসের স্ট্রাকচার, এই যে নৌকার মতো লাগছে তো, এই যে নৌকার মতো আমরা দেখতে পেলাম। তাহলে এটা কেন, দেখি তো কি লেখা আছে, ফিশ হ্যাজ বোট শেপড এন্ড স্ট্রিমলাইনড, ধারা ধারা ও প্রতিরোধী বডি, ঠিক আছে, অনেকটা স্ট্রিমলাইন বডি থাকে আর অনেকটা বোটের মতো কিন্তু মানে নৌকার মতো স্ট্রাকচারটা থাকে। তারপরে বলছে স্ট্রিমলাইনড or boat shaped body reduces the resistance of water, জলের যেটা কি থাকে, প্রতিরোধ ক্ষমতা থাকে, রেজিস্ট্যান্স, অনেকটা স্রোত থাকে না, জলের একটা রেজিস্ট্যান্স থাকে, কিন্তু জলের অপোজিটে উপরিমুখী যদি তোমরা যেতে চাও, অপোজিটের ডাইরেকশনে যদি যেতে চাও তখন অনেকটা ফোর্স লাগে, অনেক সময় যাওয়াও যায় না, কারণ স্রোত যেদিকে থাকে সেদিকে যদি তুমি যাও অনেকটা তাড়াতাড়ি তুমি সাঁতার কেটে কেটে যেতে পারবে। কিন্তু জলের ফোর্সের অপোজিটে যদি তুমি যাও অনেকটা ফোর্স লাগবে আর অনেকটা যাওয়া যায়ও না, তাই তো, অনেক ফোর্স লাগে। তো এটাই বলছে যে এই যে রেজিস্ট্যান্স আছে সেটাকে কমানোর জন্যই এইভাবে এই সাপের এইভাবে গঠন থাকে নৌকার মতো, যাতে ওরা সুন্দরভাবে যখন ওয়েভস যখন যাবে যেই যেই ডাইরেকশনে সেইভাবে ওরা যেতে পারে, ঠিক আছে। আর যদি ওরা অপোজিট ডাইরেকশনেও যদি যায় তাও এই বডি ওদেরকে সাহায্য করবে, নৌকার আকৃতির এই বডিটা ওদেরকে সাহায্য করবে যাতে ওরা অপোজিট ডাইরেকশনে ইজিলি যেতে পারে। বুঝতে পেরেছো তাহলে আজকে ক্লাস? আশা করছি তোমরা আজকে ক্লাসটা ভালোই বুঝেছো। তাহলে একটা লাস্ট একটা প্রশ্ন রয়েছে, এটা করো তো দেখি। There are more than dash muscles in our body, আমাদের শরীরে হিউম্যান বডির মধ্যে জন্মের পরে কতটা থাকে বলো তো, জন্মের পরে অনেকটা কি থাকে, বেশি থাকে, তারপরে যখন আমরা বড় হই হাড়ের মতনই, ঠিক আছে, হাড় যেরকম প্রথমে 300টা থাকে, তারপরে ধীরে ধীরে 206 হয়ে যায়, কারণ ছোট যখন থাকে অনেকটা ছোট ছোট হাড় থাকে, বড় হয়ে গেলে সেই ছোট হাড়গুলো ফিউজ হয় একটা হাড়ে পরিণত হয়ে যায়, তারপরে নাম্বারটা কমে যায়, ঠিক আছে, মানে একটা বড় বোনে পরিণত হয়ে যায়। তেমনি ভাবে মাসেলসেরও অনেকটা নাম্বারস রয়েছে। তো বলো তো একটা হিউম্যান বডি বলছে, শিশু বলছে না, বেবি বলছে না, একটা নর্মাল বডির কথা বলছে, কত হতে পারে, এ বি সি নাকি ডি হবে, কি হবে, 550, 500, 460 আর 600? সময়টা শেষ হয়ে যাচ্ছে, বলো তো কি হতে পারে? ভেরি গুড স্টুডেন্টস, তোমরা সঠিক উত্তর দিতে পারছো, আর যারা দিতে পারছো না একটু চেষ্টা করো।
সময় সমাপ্ত হয়ে গেছে আর সঠিক উত্তরটা হবে 600, মানে দেয়ার আর মোর দেন 600 মাসল বা পেশি ইন আওয়ার বডি। ঠিক আছে, অনেকটা মাসলস আছে, নাম বললে শেষ হবে না, অনেকটা লিস্ট আছে, সেটা পরবর্তী ক্লাসে আমরা আরেকটু পড়বো আর জানবো সেই নামগুলোর ব্যাপারে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো? আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, দেখতে পাচ্ছি একটা স্কুল জয়েন করেছে, বাজারহাট মিডল স্কুল করিমগঞ্জ। আমার আওয়াজটা কি যাচ্ছে আপনাদের স্কুলে? হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আপনার কি মাইকটা অন আছে? আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, হয়তো মাইকে কিছু প্রবলেম আছে, একটুখানি চেষ্টা করেন অন অফ করে কথা বলার। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে জানানোর জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।